জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিতে সাহিত্য, গান ও স্লোগান। দেয়ালেরও কান আছে, প্রবাদটির মাঝে যে সাবধানী অভিব্যক্তি বিদ্যমান তা যেন ২৪-এ এসে বদলে গেল। তৈরি হলো নির্ভয় অভিব্যক্তির নতুন প্রবাদ, দেয়ালও কথা বলে। দেয়াল যেন বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠল। রং তুলির আঁচড়ে দেয়ালের গ্রাফিতিগুলো নতুন এক বিপ্লবের বার্তাবহ হয়ে দেখা দিল। ২৪-এর গণ অভ্যুত্থানের আগে ও পরে গ্রাফিতি হয়ে উঠল ভাব ও অভিব্যক্তি প্রকাশের এক শক্তিশালী মাধ্যম। গ্রাফিতি গ্রাফিতি হলো বাংলাদেশে বহুল প্রচলিত দেয়াল লিখন বা চিকামারা রই বিশেষ রূপ। দেয়াল লিখনে সাধারণত স্লোগান জাতীয় কথা লেখা হয়, আর গ্রাফিতিতে থাকে কথা ও চিত্র দুটোই। দেয়ালে লেখা কিংবা চিত্র মানেই কিন্তু গ্রাফিতি নয়, কারণ গ্রাফিতি কেবল প্রতিবাদের অনুষঙ্গ। কারো অনুমোদনের ধার না ধরে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেয়ালে বা প্রদর্শনযোগ্য স্থানে যা লেখা কিংবা আঁকা হয় তাই গ্রাফিতি। চিত্র ও ভাষার অবিভক্তিতে সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়ার ক্ষমতা আছে গ্রাফিতির। ভাষিক বোধগম্যতার জটিলতা ছাড়াই যে কোনো মানুষের কাছে সহজেই পৌঁছে যেতে পারে গ্রাফিতির বার্তা। যে মানুষ পড়তে জানে না তাকেও আন্দোলিত করে দেওয়ালচিত্র বা গ্রাফিতি। ২০২৪-এর গণ অভ্যুত্থানে মুক্তিকামী শিক্ষার্থী তরুণদের আঁকা গ্রাফিতির বার্তা ছিল সুনির্দিষ্ট, ফ্যাসিবাদকে যেতে হবে। শেষ পর্যন্ত গ্রাফিতিতে উৎকীর্ণ দাবিরই জয় হয়েছে। ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। বাংলাদেশে গ্রাফিতি বিষয়টি আলোচনায় আসে ২০১৬-১৭ সালের দিকে, যখন রাতের বেলা সবার অলক্ষ্যে দেওয়ালে দেওয়ালে আঁকা হতো সুবোধ নামক এক কল্পিত চরিত্র। বিক্ষুব্ধ বিভ্রান্ত এক তরুণের বিমূর্ত ছবির পাশে লেখা থাকতো, সুবোধ তুই পালিয়ে যা, সুবোধ কবে হবে ভোর, ইত্যাদি। সুবোধের ছবি ছাড়াও দেয়াল জুড়ে ভাষাহীন প্রতীকী চিত্র আঁকা হতো, যার মধ্য দিয়ে সামাজিক অবক্ষয়, শুভ চেতনার অভাব, বাক স্বাধীনতার সংকোচন প্রভৃতি বিষয় উপস্থাপন করা হতো। তবে ২৪-এর জুলাই অভ্যুত্থানের কালে প্রতিবাদের মাধ্যম হিসেবে গ্রাফিতি ব্যাপক পরিচিতি লাভ করে। অনেক আগে থেকেই বিশ্বের প্রায় সর্বত্র গ্রাফিতি প্রতিবাদের শক্তিশালী মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সেজন্য নানা দেশে বিভিন্ন সময় গ্রাফিতির ওপর নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে। গ্যাং সংস্কৃতি কিংবা বেআইনি কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে গ্রাফিতিকে আইন বিরুদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করার নজিরও আছে। স্বৈরাচারী ও জুলুমবাজ শাসকদের নিকট গ্রাফিতি রীতিমতো এক আতঙ্কের নাম। জেরুজালেম বেথেলহেমের দেওয়ালে ব্যান্ডস্কির রেজ ফ্লাওয়ার থ্রোয়ার অর লাভ ইজ ইন দ্য এয়ার ২০০৩। দক্ষিণ সিরিয়ার দারা শহরের এক দেওয়ালে ২০১১ সালে কিশোর মুয়াবিয়াহ সাইসানেহের আঁকা ইজাক আল দাওর, ইয়া ডাক্তার এবার আপনার পালা ডাক্তার, অথবা ২০ শতকের ৬০-এর দশকে চিলির সামরিক শাসন বিরোধী আন্দোলনের সময় আঁকা ব্রিগাদা রামোনা পাড়া গ্রাফিতি বিশ্বময় তোলপাড় সৃষ্টি করেছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অস্থিরতা ও উত্তেজনা নতুন কিছু নয়। দেশের যে কোনো রাজনৈতিক উত্তেজনার সময় দেয়ালগুলো ন্যায়ের পক্ষে সংগ্রামের সাক্ষী হয়ে উঠেছিল। আইয়ুব বিরোধী আন্দোলনের সময় ১৯৬৬ সালে ঢাকার দেওয়াল ডাউন উইথ আইয়ুব স্লোগানে ভরে উঠেছিল। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা কিংবা স্বাধীনতা আমাদের অধিকার প্রভৃতি স্লোগানে খচিত দেওয়াল হয়ে উঠেছিল স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক। স্বাধীনতার পর অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি স্লোগানটি কেবল মুক্তিযোদ্ধাদের কণ্ঠেই উচ্চারিত হয়নি, দেয়াল গাত্রেও লেখা হয়েছে ব্যাপকভাবে।
1983 সাল থেকে শুরু হওয়া সামরিক শাসন বিরোধী আন্দোলনে দেওয়ালে দেওয়ালে শোভা পেত সামরিকতন্ত্রে লাথি মারো, গণতন্ত্র ফিরিয়ে আনো, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক ইত্যাদি স্লোগান। এরশাদ বিরোধী আন্দোলনে 1987 সালের 10ই নভেম্বর বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে মিছিলের সামনের সারিতে থেকে স্লোগান দেন নূর হোসেন। এর কারণে পুলিশ নূর হোসেনকে মিছিলের অগ্রভাগেই গুলি করে হত্যা করে। নূর হোসেনের বুকে পিঠে লেখা ওই স্লোগানটি তাৎক্ষণিকভাবে হয়ে ওঠে গণতন্ত্রকামী মানুষের শক্তিশালী উচ্চারণ। এই রকম ঘটনা ঘটে 1996 সালে কল্পনা চাকমা নিখোঁজ হওয়ার পর। তখন কল্পনা চাকমা কোথায়? এই দেওয়াল লিখনটি মানুষের মনের কথা হয়ে উঠেছিল। 24-এর গণ অভ্যুত্থানে গ্রাফিতি আঁকিয়েদের অধিকাংশই ছাত্রছাত্রী। আঁকাআঁকির দক্ষতা কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা না ভেবেই তারা রং তুলি হাতে তুলে নিয়েছিল। সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষায় তাদের দেওয়াল লিখনে উদ্বুদ্ধ করেছিল। অধিকাংশ গ্রাফিতিতে সাম্য, মানবিক মর্যাদা এবং সুশাসনের সঙ্গে যুক্ত দাবি দেওয়া ও আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলার চেষ্টা গভীরভাবে লক্ষ্যযোগ্য। অনেক গ্রাফিতিতে ফুটে উঠেছে জাতীয় জীবনে উপেক্ষিত সর্বজনীন প্রত্যাশা ও অঙ্গীকার। কোথাও কেবল ছবি এঁকে, কোথাও স্লোগান যুক্ত করে, কোথাও বা শুধু লেখায় গণমানুষের দাবির কথা ফুটিয়ে তোলা হয়। কালজয়ী সাহিত্যের অমর পংক্তি, গানের বাণী এবং বহুকাল ধরে উচ্চারিত স্লোগান উৎকীর্ণ করা হয় দেওয়ালে দেওয়ালে। আগের গ্রাফিতি ছিল মূলত স্লোগান নির্ভর। 2024 সালের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গ্রাফিতি নতুন মাত্রা পায়, হয়ে ওঠে চিত্রময়। আওয়ামী শাসনের শেষ দিকে জনগণের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এমনকি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ন্যূনতম স্বাধীনতাটুকু পর্যন্ত খর্ব করে ফ্যাসিস্ট সরকার যখন একটি নজরদারি ভিত্তিক পুলিশি রাষ্ট্র গঠনের দিকে এগোচ্ছিল, তখন গ্রাফিতি হয়ে ওঠে প্রতিবাদের গুরুত্বপূর্ণ মাধ্যম। আন্দোলনের বিজয়ের পর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ও প্রত্যয় খচিত গ্রাফিতিতে ছেয়ে যায় দেওয়াল। মূলত 2024-এর 29শে জুলাই থেকে সারা দেশ গ্রাফিতিতে সয়লাব হতে থাকে। প্রথম দিকে গ্রাফিতি আঁকা হয় মূলত ঢাকার দেওয়ালগুলোতে, পরে তা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। প্রতিবাদ প্রকাশে গ্রাফিতিতে সাহিত্যের ব্যবহার বিশ্বজুড়ে নতুন কিছু নয়। বাংলাদেশেও প্রতিবাদী গ্রাফিতিতে সাহিত্য প্রাসঙ্গিক। 11ই জুলাই 2024 আন্দোলনের উত্তাল মুহূর্তে যখন সকলকে তাক লাগিয়ে ছাত্ররা সম্মিলিতভাবে শাহবাগে পুলিশ ব্যারিকেড ভেঙে অগ্রসর হয়, তখন চারপাশে বারবার শোনা যাচ্ছিল ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের বিখ্যাত উক্তি, আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। এই কথাটি পরে অনেক গ্রাফিতিতে লেখা হয়েছে বর্ণিল ভঙ্গিতে। একইভাবে অভ্যুত্থানকালে বিভিন্ন দেওয়ালে সবচেয়ে বেশি দেখা যায় কাজী নজরুল ইসলামের অমর জাগরণী পঙ্গুক্তি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট। কবিতা থেকে গানে রূপান্তরিত কালজয়ী কবিতাটি আজও এদেশের মুক্তিকামী মানুষের দ্রোহ ও প্রতিবাদের অনুপ্রেরণা হিসেবে উচ্চারিত হয়। এ গানে রয়েছে সামরিক মার্চ বা প্যারেডের উদ্দামতা ভরা তাল ও ছন্দ। এ গানেরই সুর ধরে 24-এর অভ্যুত্থান সারথীরা রাজপথে নেমেছে এবং এগিয়ে গেছে ফ্যাসিবাদের লৌহ কপাট ভাঙতে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আরও অনেক গান ও কবিতা শোভা পেয়েছে 24-এর গ্রাফিতিতে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এটি 24-এর গ্রাফিতিতে ব্যবহৃত আরেক বিখ্যাত দ্রোহ জাগানিয়া পঙ্গক্তি। নিষিদ্ধ সম্পাদকীয় নামের এই কবিতা 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত হলেও 90-এর গণ আন্দোলন ও 24-এর গণ অভ্যুত্থানে তরুণ সমাজের কাছে এটি ছিল মন্ত্রশক্তির মতো।
কবিতার মতো জাগরণমূলক গানও স্থান পেয়েছে 24-এর গ্রাফিতিতে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদারের লেখা একটি বিখ্যাত গান। আপেল মাহমুদের সুর করা ও গাওয়া এই গান 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা অন্যতম উৎস ছিল। এই কবিতার লাইনগুলো 24-এর গণ অভ্যুত্থানে ফিরে এসেছে গ্রাফিতিময় দেওয়ালে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিপ্লবী ধারার গানগুলো বিশেষভাবে ঠাঁই পেয়েছে গ্রাফিতি রঙিন দেওয়ালগুলোতে। গানের কথা ব্যবহারের ফলে গ্রাফিতিগুলো সহজেই হয়ে ওঠে বহু মনকে এক সুরে বাঁধার অভিনব মাধ্যম। দেওয়াল জুড়ে গানের লিরিক ব্যবহার করে গ্রাফিতি আঁকিয়েরা প্রতিবাদ, ঐক্য ও সংহতির বার্তা জোরালোভাবে প্রকাশ করেছিলেন। স্বৈরাচার হাসিনা বিরোধী দীর্ঘ আন্দোলনে কণ্ঠশিল্পী মৌসুমীর গাওয়া দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা গানটি ছিল শক্তি ও সাহসের অন্যতম উৎস। গানটি 24-এর গণ আন্দোলনে অধিকতর প্রাসঙ্গিক হয়ে ওঠে, ঠাঁই করে নেয় গ্রাফিতিতেও। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? শূন্য ব্যান্ডের শোনো মহাজন গান থেকে নেওয়া এই লাইনটি ছিল 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আর এক প্রতিবাদী দলিল। গানটি শুরুতে রাজনৈতিক উদ্দেশ্যে লেখা না হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এটি নতুন অর্থ এবং তাৎপর্য নিয়ে হাজির হয়। নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে গানটি আন্দোলনকারীদের মনে গভীর প্রভাব ফেলে এবং দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী আওয়াজে রূপ নেয়। গানটি অনিবার্যভাবে গ্রাফিতিতে জায়গা করে নেয়। একই সময় কাকতাল নামের অপর এক ব্যান্ডের রক্ত গরম মাথা ঠান্ডা গানটির চরণও দেয়ালে দেয়ালে শোভা পায় বিপ্লবী বার্তা হিসেবে। ব্যান্ড সঙ্গীতের আর এক ধারা র্যাপ জুলাই অভ্যুত্থানের বহুল আলোচিত সমালোচিত সাংস্কৃতিক উপাদান। বাংলাদেশের সঙ্গীত জগতে র্যাপ তুলনামূলকভাবে নতুন হলেও পুরো আন্দোলন জুড়ে এই গানের প্রভাব ও গ্রহণযোগ্যতাও ছিল অবিশ্বাস্য। জুলাই অভ্যুত্থানের সময় বাংলা র্যাপের যে উত্থান ঘটেছে তার প্রমাণ মেলে গ্রাফিতি চিত্রেও। র্যাপ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী হান্নানকে ফ্যাসিস্ট সরকার আন্দোলনের তুঙ্গ মুহূর্তে গ্রেপ্তার করে। শিল্পী হান্নানের গানের আওয়াজ উড়া বাংলাদেশ, রাস্তায় এত রক্ত ক্যাগো এবং রাস্তায় গুল্লি করলো কেডা কথাগুলি গ্রাফিতির অনুষঙ্গ হয়ে উঠেছে অনিবার্যভাবে। দেয়ালচিত্রের ফ্রি হান্নান কথাটি ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের মাঝে আরেকটি আন্দোলনের স্মারক হয়ে আছে। আন্দোলনের শুরু থেকে নিত্য নতুন স্লোগান শোনা গেছে ছাত্র জনতার কণ্ঠে। এসব স্লোগান স্থান পায় গ্রাফিতিতেও। আন্দোলনের শুরুর দিকে আলোচিত একটি স্লোগান ছিল কোটা না মেধা, মেধা মেধা। প্রথম 2 সপ্তাহ এটাই ছিল সবচেয়ে বেশি উচ্চারিত স্লোগান। কণ্ঠ থেকে দেওয়ালে স্থান করে নিতে দেরি হয়নি এ স্লোগানের। 15ই জুলাই রাতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন থেকে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করলে মুহূর্তের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই বলে স্লোগান তোলে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ফ্যাসিবাদী শাসনের সময়ে আওয়ামী লীগ সমর্থকদের মুখে আওয়ামী লীগের বিকল্প দেখানো বয়ান খুব শোনা যেত। কিন্তু 25শে জুলাই শিক্ষার্থীরা সেই যুক্তির ভিত্তি ভাঙতে শুরু করে এই বলে, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প বিকল্পকে আমি তুমি আমরা। তারা এই স্লোগানের ভেতর দিয়ে নতুন এক সার্বভৌম শক্তি হিসেবে নিজেদের আত্মপ্রকাশের স্পষ্ট ইঙ্গিত দিতে শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে স্লোগান আর গ্রাফিতি সরকারের সাথে আপোষের সম্ভাবনা ক্ষীণ করে তোলে। তার স্মারক হিসেবে উল্লেখ করা যায়, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি রাজপথ, রাজপথ রাজপথ ইত্যাদি স্লোগানের কথা। এসব স্লোগান দ্রুত উঠে আসে গ্রাফিতিতেও। সারা দেশের এরকম অসংখ্য গ্রাফিতি ও দেওয়াল লিখন 24-এর গণ অভ্যুত্থানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণে
এক অবিস্মরণীয় অনুষঙ্গ হয়ে উঠেছিল। স্বৈরাচার যখন সবার মুখ বন্ধ করে রেখেছিল, ঠিক সেই সময়ে দেশ জুড়ে গ্রাফিতিতে উৎকীর্ণ কালজয়ী সাহিত্যের বিশেষ অংশ, গান ও স্লোগান ছাত্র জনতার জমাটবদ্ধ ক্ষোভ ও প্রতিবাদী শক্তিকে শতগুণে বাড়িয়ে দিয়েছিল। এ অভ্যুত্থানে দেড় সহস্রাধিক মানুষ জীবন উৎসর্গ করেছেন, কয়েকশো মানুষ হারিয়েছেন তাদের দৃষ্টিশক্তি, চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন কয়েক হাজার মানুষ। তাই তাদের মহান আত্মত্যাগের স্মারকে উদ্ভাসিত এ সকল গ্রাফিতির সাহিত্য, গান ও স্লোগান আমাদের ইতিহাসের উজ্জ্বল অংশ। সংকলিত। শব্দার্থ ও টিকা। নির্ভয়, ভয়হীন। গ্রাফিটি প্রতিবাদী দেওয়াল লিখন বা প্রদর্শনযোগ্য লেখা, যাতে গণমানুষের অধিকারের কথা ভাষা ও চিত্রে তুলে ধরা হয়। অভিব্যক্তি, প্রকাশ, বিকাশ। বেমূর্ত, অশরীরী, ভাবমূলক, মূর্ত নয় এমন। খড়গ, তরবারি সদৃশ অস্ত্রবিশেষ, একখণ্ড বা খাড়াও বলা হয়, কিন্তু পৌরাণিক কাহিনীতে এই অস্ত্রের কথা উল্লেখ আছে। দণ্ডনীয়, শাস্তির যোগ্য, দণ্ড পাওয়া বা দণ্ড দেওয়ার মতো কাজ। বেথেলহেম, জর্ডান নদীর তীরবর্তী ফিলিস্তিনের অন্তর্গত ইসরায়েল অধিকৃত একটি প্রাচীন শহর, যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত। তোলপাড়, আলোড়ন, ব্যাপক চর্চা, আলোড়িত, প্রভাবিত, উৎকীর্ণ, চিত্রিত, খোদাইকৃত। ফ্যাসিবাদ, স্বৈরাচার শাসকের এক কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থা। চিলি, দক্ষিণ আমেরিকার একটি দেশ। আয়তন 7,56,000 বর্গ কিলোমিটার। 2025 সালে দেশটির জনসংখ্যা 1,65,00,000। রাজধানী সান্তিয়াগো। সিরিয়া, পশ্চিম এশিয়ার একটি আরব মুসলিম রাষ্ট্র। 1,85,000 বর্গ কিলোমিটার আয়তনের এদেশের জনসংখ্যা 2,41,00,000। 2025 সালের হিসাব অনুযায়ী। রাজধানী দামেস্ক। অনুষঙ্গ, বিষয়, প্রসঙ্গ। উপেক্ষিত, অবহেলিত, এড়িয়ে যাওয়া হয়েছে এমন। সার্বজনীন, সকলের জন্য প্রযোজ্য। পঙ্গক্তি, শ্রেণী, দল, লেখার লাইন, কবিতার চরণ। স্লোগান প্রচারণার কাজে ব্যবহৃত সংক্ষিপ্ত কথা, প্রতিবাদের ভাষা। সারথি, নেতা, রথের চালক। র্যাপ সঙ্গীত, পশ্চিমা ধারার আধুনিক ব্যান্ড ও ডিস্কো গানের একটি ধারা। র্যাপ গানের গায়ককে বলা হয় র্যাপার। সার্বভৌম, অবাধ, কর্তৃত্বমুক্ত। রূপায়ণ, বাস্তবায়ন, রূপ দেওয়া। চিক্কা মারা, প্রতীকী অর্থে দেওয়াল লিখন। নিপাত, অবসান, ধ্বংস, বিনাশ। পাঠ পরিচিতি। বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের ভেতর দিয়ে মুক্তি অন্বেষণের ইতিহাস। 24শে জুলাই গণ অভ্যুত্থান ওই সকল মুক্তিকামী মানুষের মুক্তি অন্বেষণের সর্বশেষ ঘটনা। এই অভ্যুত্থানে সারা দেশের শিক্ষার্থী জনতা অমিত সাহস নিয়ে রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটায়। বৈষম্য, বঞ্চনার বাদ মানুষকে যে রাজপথে নেমে পড়তে উদ্বুদ্ধ করেছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজপথকে আরও জমাট বাঁধাতে, প্রতিবাদের ভাষাকে আরও সুতীব্র করতে একটি বড় ভূমিকা পালন করেছে গ্রাফিতি। গ্রাফিতিতে ব্যবহৃত ছবি, গান, কবিতা ও স্লোগান মানুষকে অপশাসন, অযাচিত আধিপত্য ও অবমাননার বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়তে প্রেরণা জুগিয়েছিল। শিল্প সাহিত্যের এই এক বৈশিষ্ট্য যে আপাত দৃষ্টিতে এগুলো নিরীহ ও ক্ষণিক সৃষ্টি মনে হলেও ঠিক সময়ে তা জাতির বৃহত্তর আকাঙ্ক্ষার সাথে একাত্ম হয়ে ওঠে। শুধু তাই নয়, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণের অন্যতম সারথি হয়ে ওঠে। জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিতে সাহিত্য, গান ও স্লোগান রচনাটির মধ্যে সেই ইঙ্গিত খুবই স্পষ্ট হয়ে উঠেছে। গ্রাফিতিতে ব্যবহৃত সাহিত্য, গান ও স্লোগান 24-এই প্রথম ব্যবহৃত হয়নি। গণমুক্তির সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামেই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তবে জুলাই অভ্যুত্থান বিশেষ বৈশিষ্ট্যে মণ্ডিত হয়ে দেখা দিয়েছে। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নিজে করো।